এবার নেপালে জেনজিদের ইতিহাস, তরুণদের 2 দিনের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি, প্রেসিডেন্টের বাসভবনে আগুন, মন্ত্রীদের বাড়িতেও ব্যাপক ভাঙচুর, গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েন। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর বন্ধ ঘোষণা, আজ দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। দেখছিলেন প্রধান শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। মাত্র 2 দিনের তীব্র বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। মঙ্গলবার সকালে কারফিউ ভেঙে রাজপথে নামে তরুণরা, দফায় দফায় সংঘর্ষ হয়। দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে দেয়া হয় আগুন, ভাঙচুর চালানো হয় মন্ত্রীদের বাড়িতেও। সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। নেপালে ইতিহাস তৈরি করল জেনজিরা। তরুণদের 2 দিনের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আবারও প্রমাণিত, গণতান্ত্রিক দেশে জনগণের মতামতই শেষ কথা। দুর্নীতির বিরুদ্ধে কাঙ্ক্ষিত জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন জনতা। এর আগে দেশ জুড়ে শিক্ষার্থীদের উত্তাল প্রতিবাদের মুখে একে একে পদত্যাগ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। পরিস্থিতি বিবেচনায় ওলিকে নিরাপদে পদত্যাগ করে দেশ ছাড়ার আহ্বান জানান নেপালের সেনাপ্রধান। এর কিছুক্ষণ পরেই কেপি শর্মা ওলির পদত্যাগের কথা নিশ্চিত করে দেশটির গণমাধ্যম। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা দেয় নেপালের সরকার, যার প্রতিবাদে সোমবার বিক্ষোভের ডাক দেয় জেনজি। আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় কয়েকজন নিহত হলে তা দ্রুত রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। মঙ্গলবার সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে সমস্বরে দাবি উঠে প্রেসিডেন্টের পদত্যাগের। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, পার্লামেন্টে আগুন দেয় আন্দোলনকারীরা। মন্ত্রীদের বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়। এ অবস্থায় দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। নেপাল ভারত সীমান্তে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সরকার বিরোধী বিক্ষোভের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এ অবস্থায় আজ দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কাঠমান্ডু সময় বিকেল 3টায় আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফ্লাইট ছিল, তবে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ায় নিরাপত্তা শঙ্কায় বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বাতিল করা হয় সব ফ্লাইট। কাঠমান্ডুতে আন্দোলন ছড়িয়ে পড়ায় বাংলাদেশ দলকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। দূতাবাসের পক্ষ থেকেও বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা বিবেচনায় আজ দেশে ফেরা হচ্ছে না জামাল ভুঁইয়াদের। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিও যাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ, যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং গতকালও আমরা কিন্তু আপনি বিভিন্ন সংবাদে আমাদেরকে দেখিয়েছেন যে নেপালের যে বিক্ষোভ, সরকার বিরোধী বিক্ষোভ, সেটি কেমন হচ্ছে। এবং কালকের দিন যেতে না যেতে আজকের বিক্ষোভের একেবারে সকাল থেকে যে বিক্ষোভ শুরু হতে না হতেই প্রধানমন্ত্রীর পদত্যাগ। সার্বিকভাবে আমরা একটু শুরুতেই জানতে চাই যে আসলে কতটা প্রকট আকার ধারণ করে এই বিক্ষোভ আজকের দিনে। ইরান, এই যে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলো নেপালে, গতকাল যে একটা প্রকট আকার ধারণ করলো এবং আজকে পর্যন্ত খুব দ্রুতই কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এবং মুহূর্তে মুহূর্তে আপনি জানেন যে সেকেন্ডেই সেখানকার পরিস্থিতি, রাজনৈতিক পালাবদল হয়ে গেল মাত্র 24 ঘন্টার বা একটু বেশি সময়ের মধ্যেই। কিন্তু এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের কিন্তু আভাস কিন্তু আগে থেকেই পাওয়া যাচ্ছিল। চলতি বছরের শুরু থেকেই নেপালে এক ধরনের সরকারের বিরুদ্ধে অস্থিরতা তৈরি হয়েছিল এবং এই যে আন্দোলন হলো গতকাল, সেই আন্দোলন কিন্তু শুরুটা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে। কিন্তু সরকার যখন সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের যে প্রত্যাহার করে নিল, তারপরে কিন্তু তারা ওলির পদত্যাগের দাবি জানালো এবং ঠিক কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পদত্যাগের ঘোষণা। কিন্তু আমরা দেখেছি যে কারফিউ জারি করা হলো, সেই কারফিউ ভেঙে যখন তরুণরা রাস্তায় নামলো এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু আভাস পাওয়া যাচ্ছিল যে অলির পদত্যাগ নিশ্চিত। আমরা রবিউল আসবো, আমরা একেবারে ঘটনাস্থলে যেতে চাই, নেপালের খবর জানতে চাই। এবং নেপালে আছেন সংস্কৃতি কর্মী নিশ্চল অলি। ক্যান ইউ হিয়ার মি? আই থিঙ্ক ইউ ক্যান হিয়ার মি। অ্যান্ড হোয়াটস দ্য, ফার্স্ট অফ অল ওয়েলকাম, অ্যান্ড হোয়াটস দ্য সিচুয়েশন রাইট নাও, অ্যান্ড হাউ ইন্টারেস্ট আর দ্য প্রোটেস্ট, অ্যান্ড হু আর দ্য মেইন গ্রুপ অর পিপল লিডিং দ্য প্রোটেস্ট? Hi, yes, thank you for having me. I am currently joining from
eastern Nepal, and I've been on the road for the last few days. So I've seen what has happened on the streets. I was not in Kathmandu, and I'm not there right now. But the people that have come out, these are really young people. It's called the Gen Z protest against corruption. There were a lot of factors, but the people who came out were young people. If you look at the list of people who were killed, people who were injured, they're all under 35, actually closer to 20, 18. People were shot wearing, in their school uniforms. So you can imagine, what has transpired is very grave. The 20 odd people who were killed on the first day. Some people have died today as well, youth. And we're seeing everyone come out, not just youth. On day two, it's been everyone, because as soon as the social media ban was lifted yesterday, a lot of the images and videos that flooded our social media was just a lot of police brutality, indiscriminate use of force, and we are also seeing a lot of agitation outside of Kathmandu, especially in the urban centers, and it's all youth. Okay, so the Besides protests youth, are happening only in Kathmandu or and in the entire country? No, everywhere. I'm actually all the way up in the hills in eastern Nepal, and there were protests here right behind me. There is the CDO, is the district office, where there were protests just an hour ago. So youth everywhere have come out. There's been more protests today than yesterday. So yesterday it was in major urban centers and mainly in Kathmandu. Today it's all over Nepal. In every corner, youth have come out and are protesting what happened yesterday. They're protesting everything, but especially what happened yesterday was just horrible from the government side and how they dealt with the situation. Okay, Prime Minister resignation is being seen as a big turning point. So how are the Nepal people reacting right now? It is definitely a turning point. I don't think anyone would have expected the Prime Minister to resign. It's just day two of the protest, but everyone knows how serious this is. And what we're seeing in Kathmandu currently, they've already burned down houses of more than a few ex-prime ministers. They've also burned down party offices. We just got news that the former Prime Minister Sherbadur Deuba and his wife, who is the current foreign minister, were actually captured by protesters and beaten, and they were rescued to leave their complex. So it's a big turning point. Nothing of this sort has ever happened in Nepal to this degree. And the PM resigning so early into the protests is an indication of the force that has come out on the streets to make change happen. What happens next is a big question mark. So the youth are looking towards the new generation of political leadership in the country. This includes the mayor of Kathmandu, Balen, who's a musician, who's a rapper. It also includes Ravi Lamechhane, the leader of the Rashtriya Swatantrata Party, who's been in prison since a few years. He's almost a political prisoner of his time. So the agitators have gone into the jail and rescued him, and he's already out. And I think the youth are really looking to install a government that better represents them, especially, and not just in age. I think ideological differences are also plenty. The youth want a less corrupt system that enables them, not one that is corrupt and still bold enough to flaunt all of the stolen wealth of the state in their social media, in their communication. They're so bold. And I think that's the reason why people are looking for change. People are looking for a younger leadership. Mr. Oli, if I want to know, will the resignation will come, the protest or the calm, or could it trigger more instability? What will happen, right? What will be happening? So right now we already have the different authorities, collectively appeal to the agitators to say, stay calm, that the Prime Minister's resignation has already been accepted, that the current cabinet has already been dismantled. In terms of the next step, because this movement is, the youth, it's not coming from any political vantage point. It's not coming from a political platform or a party. It's really unsure. Balen, who was seen as a big youth force, he was called upon by some youth to step out
And what he's put out recently, a statement saying he's not Gen Z, that he would rather see Gen Z take the leadership. So what we also are seeing in terms of a turning point is a different kind of approach from young youth leaders who are understanding that this is not about opportunities and taking up the opportunity in this very volatile situation, that it will take calmness, that we all come together, decide together what needs to happen next, and only move forward, that it shouldn't be just onto one representative or one person, one leader to decide on the collective behalf of Nepali youth. Okay, last question. Hopefully, I want to know yeah. Political turmoil about, do you see any external influence shaping the crisis? I think the crisis has deepened in the last year. If you go online, you'll find a lot of marketing that was going on with Gen Z as targets from different groups, including the incumbent Prime Minister KP Oli, who had been messaging a lot to the Gen Z in recent times. But you also see a lot of these commentary coming from Durga Prasad, who is this very decisive character. If you recall, there were some protests a few months ago where a journalist was killed, and Durga Prasad was implicated in the killing of the journalist as well, his people. And this time also, they infiltrated. So even though Gen Z was out in their full force, it was definitely infiltrated by other people. That's why it turned violent. But, that doesn't justify any of the action that the government took. And I think it was right for all of them to resign and leave. We're not sure what their fates will be, because if it's up to the people, I think they want them to be tried. They want them to give back everything that they've stolen, give back everything that all the damage that they've created by keeping themselves in power through a corrupt, cycle with other people involved. And in terms of influence, we don't think there is any foreign involvement. This was a crisis in the making from many months ago. Post-pandemic, a lot of people lost their life savings because of the corporate fraud, where even Rabi Lamichhane, the political prisoner that I mentioned earlier, he was implicated in siphoning and fraud cases relating to one such cooperatives. And a lot of these cooperatives are owned by politicians and backed by politicians. So there was already this frustration that poor people who were working hard and saving their money, it was just taken away from them, and then the government didn't really present an accountable front. So I think that frustration was already there, and some of these things that happened recently, like the social media ban, the campaigns that started in the Philippines, Indonesia, where youth were campaigning to show how politicians' children were exhibiting their luxurious lifestyle on social media. That caught on in Nepal as well. Coupled with the social media ban, Gen Z stepped out, and that's it. They felt the country going downhill. It's really that. I don't think there is any foreign involvement at all. The government did not listen. They did not address these issues in time. And instead, actually, they agitated. They actually were more, defending maybe perpetrators. They were protecting people who were in the wrong. And that's what led to this. I don't think it's about foreign involvement. Thank you, Mr. Oli. Thank you for joining with us. Thank you again. রবিউল, যেমনটি নিশোল ওলি বলছিলেন যে নেপাল থেকে যে তিনি নেপালের উত্তরাঞ্চলে আছেন এবং সেখানেও কিন্তু এই জেনজিদের বিক্ষোভের আঁচ লেগেছে। শুধু কাঠমান্ডু নয়, কাঠমান্ডুর বাইরেও আসলে পুরো দেশেই এই আন্দোলনটি আসলে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ ইনান, আমি আপনাকে যেটি বলতেছিলাম যে মুহূর্তেই, অর্থাৎ এই সিচুয়েশনটা দ্রুত পরিস্থিতি বদল হচ্ছিল এবং কি হচ্ছিল সেটাও কিন্তু বলা মুশকিল হচ্ছিল। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো দেখব। এবং এই যে সরকার যে পরিবর্তন হলো, সেই পরিবর্তনের পর কিন্তু এখন পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী নেওয়ার পরে এখন কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ভাঙচুরের খবর পেয়েছি। প্রধানমন্ত্রীর বাসভবন এবং প্রেসিডেন্টের বাসভবন, সুপ্রিম কোর্ট, সব জায়গায় কিন্তু ভাঙচুর করা হয়েছে। আর একটি কথা হলো যে এই যে গুরুত্বপূর্ণ স্থাপনা, এর মধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রী নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আপনি জানেন যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের প্রভাবটা কিন্তু বাংলাদেশ বা শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, এই যে এশিয়ার যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে যে সরকার বিরোধী একটা আন্দোলন ছিল বা হয়েছিল, সেই আন্দোলন কিন্তু একটা প্রভাব কিন্তু নেপালেও বিরাজ করেছে, এবং সেখানকার আন্দোলনের ধরনটা আপনি দেখলে নিজেও বুঝতে পারবেন। এখন
এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিদেশি যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে এর মধ্যে ভারত কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে যে নেপালের যে বর্তমান সিচুয়েশন, সেই সিচুয়েশনটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং একই সঙ্গে যে শিক্ষার্থী বা তরুণরা যে পুলিশের গুলিতে নিহত হয়েছে এটি দুঃখজনক বলে তারা মন্তব্য করেছেন এবং তাদের সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রবিউল, সামগ্রিকভাবে আসলে আমরা খুব দ্রুত সময়ে দেখলাম যে এর আগেও আমরা আবার অতিথি কিন্তু বলছিলেন যে পার্শ্ববর্তী দেশগুলো তো বিক্ষোভে ধেয়েছে, মন্ত্রীরা যেভাবে লাক্সারিয়াস লাইফ তারা লিড করছে সেটিরও একটি ক্ষোভ কিন্তু এই যে বৈষম্য, গেছে। দুর্নীতি এবং স্বজনপ্রীতি, নেপালের যে আন্দোলন, সেই আন্দোলনের মূল যে ভূমিকা ছিল, যে কারণে এই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের পয়েন্টগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম, নেপালের বিশেষ করে স্থানীয় যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেই সংবাদ মাধ্যমে স্পেসিফিকভাবে বলা হয়েছে যে এখানে বৈষম্য, স্বজনপ্রীতি, দুর্নীতি এবং অনিয়ম, এগুলোর বিরুদ্ধেই তারা মূলত আন্দোলন শুরু করেছিল। এরপরে কিন্তু এই আন্দোলনটা কিন্তু শুরুতে রাজপথে ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মতামত প্রকাশ করা হচ্ছিল সরকারের বিরুদ্ধে। সরকার তখন দেখলো যে এই যে সরকার বিরোধী যে মনোভাব প্রকাশ পাচ্ছে সেটি বন্ধ করা দরকার, কিন্তু অন্য একটি অজুহাতে তারা সবগুলো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল, যেটি তরুণ প্রজন্ম বা জেনজি যাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু মেনে নেয়নি। এবং আপনাকে একটা কথা বলে রাখি ইনান, সেটি হলো কারফিউ ভেঙে, আজকে কিন্তু কারফিউ ভেঙে আন্দোলন করেছে তারা এবং সেই আন্দোলনের ফলাফল আমরা দেখতে পেলাম খুব দ্রুত। একদম রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নেপাল ইস্যু নিয়ে আলোচনার জন্য এতক্ষণ স্টুডিওতে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। এর আগে যুক্ত হয়েছিলেন নেপাল থেকে সংস্কৃতি কর্মী নিশ্চল উলি। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী মনির হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আছেন মাহাদি ধ্রুব। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলো ঠিক 4টায়। এখন যেই ভোট গণনার যেই প্রস্তুতি সেটি চলছে এবং যেই ভোট গণনা সেটি কিন্তু শুরু হবে এবং আমি এখন এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্র এবং এই কেন্দ্রেও আমরা দেখেছি ঠিক 4টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রের যেই গেট সেই গেটটি বন্ধ করা হয়েছে এবং ভিতরে যে গণনার কার্যক্রম সেটি শুরু হচ্ছে এবং এই কেন্দ্রে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি 66% ভোট গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য কেন্দ্রেরও আসলে আমরা খবর পেয়েছি এবং কোনো কেন্দ্রে 60 থেকে 70%, কোনো কেন্দ্রে 70 থেকে 75 এবং 80% ভোট কাস্ট হওয়ার যে খবর সেটি কিন্তু আমরা পেয়েছি। এখন এই টিএসসি যে ভোট কেন্দ্র সেটিতেই আসলে আমরা অনেকজন প্রার্থীকে দেখেছি এবং ভোটাররা যারা আসলে ভোট দিয়েছেন তাদের এখন অপেক্ষার পালা, যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন যে ডাকসু নির্বাচনের জন্য, সেই নির্বাচনে তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন। এখন পালা যে তাকে বিজয়ের হাসি হাসবে সেই ঘোষণা আসার, সেই ঘোষণার জন্যই আসলে তারা এখন অপেক্ষা করছেন। আসলে সারা দিন তারা যেই উৎসব মুখর পরিবেশে তাদের যেই ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তাদের সেই প্রার্থী আসলে বিজয়ের হাসি হাসে কিনা সেই প্রত্যাশা এবং সেই অপেক্ষা এখন করছেন এবং এবারের ডাকসু নির্বাচন স্বচ্ছ করার পরিপ্রেক্ষিতে যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে এলইডির মাধ্যমে যে ভোট গণনা সেটি দেখানোর বিষয়। আমরা এখন পর্যন্ত টিএসসির যে এলইডি সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এবং আমাদেরকে আসলে এই যে কেন্দ্র কর্তৃপক্ষ আসলে যেটি জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই এলইডিটি চালু করা হবে এবং তার মাধ্যমেই আসলে দেখানো হবে ভিতরের যে ভোট গণনা কার্যক্রম। তো টিএসসি কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এখন চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ঘড়ির কাঁটায় 4:19 ডাকসু নির্বাচনের সময় শেষ, অর্থাৎ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার সেই ডাকসু নির্বাচন এখন 4টা বাজে এই গেট তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আর কোনো শিক্ষার্থী বা ভোটার এই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সকাল 8টা থেকে সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা ভোট কেন্দ্রগুলোতে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সুশৃঙ্খলভাবে তারা তাদের ভোট কোনো ধরনের ছাড়া কোনো ধরনের একটি শান্তিপূর্ণ পরিবেশে
প্রয়োগ করেছেন। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কেন্দ্রে। এই ক্লাবে নারী শিক্ষার্থীদের হল এবং বঙ্গবন্ধু প্রজাতন্ত্রী হলের শিক্ষার্থীরা কিন্তু এই কেন্দ্রে ভোট দিয়েছেন। প্রায় 4,755 দিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি প্রায় 70% শিক্ষার্থী এই ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এবং আমরা দেখছি যে এই ভোট কাস্টিং কিন্তু শেষ এবং যারা শেষ মুহূর্তের ভোট দিয়েছে তারা কিন্তু একে একে বেরিয়ে আসছেন এবং ভোট কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গণনা কার্যক্রম শুরু হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পহরা এই কেন্দ্রে রয়েছে এবং এই কেন্দ্রের আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা শেষ মুহূর্তের ভোটাধিকার প্রয়োগ করছেন তারাও কিন্তু বেরিয়ে এসেছেন, অর্থাৎ এখন আর কোনো সুযোগ নেই ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার। এই কেন্দ্রে প্রায় 70% ভোট এরই মধ্যে কাস্ট হয়েছে, 4টা পর্যন্ত 70% ভোট কাস্ট হয়েছে বলে জানা গিয়েছে এবং যেটি কথা ছিল যে ভোট কেন্দ্রের গণনা কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখা হবে, সেটি দেখানো হবে কিনা সেটি এখনো নিশ্চিত করা সম্ভব নয়। তবে আমরা ভোট কেন্দ্রের বাইরে এক ধরনের এলইডি স্ক্রিন দেখতে পাচ্ছি। তো সকাল থেকে এক ধরনের উৎসব মুখর পরিবেশে কিন্তু এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া অভিযোগ পাল্টা অভিযোগকে উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরো। সোমবার রাতে জাতীয় পরিষদের বিপুল ব্যবধানে পরাজিত হন 74 বছর বয়সী এই নেতা। মঙ্গলবারে বাইরো প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন বলে জানানো হয়েছে। মাত্র 9 মাস টিকে ছিলেন তিনি। নতুন প্রধানমন্ত্রী খোঁজার দৌড়ে এখন চাপে আছেন ম্যাক্রো। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা 1 বছরের কারাদণ্ড। গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রারত গ্লোবাল সুমুথ ফ্লোটিলার একটি শিপে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। পর্তুগিজ পতাকাবাহী নৌযানটিতে ছিলেন ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্যরা। বিস্ফোরণে ডেক ও ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন বলে জানা গেছে। সংগঠনের দাবি, হামলায় নৌকায় আগুন ধরে যায়, যদিও তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে বিস্ফোরণ নৌকার ভেতর থেকেই ঘটেছে। এই ঘটনায় সিডি বৌসাইদ বন্দর এলাকায় ফিলিস্তিনপন্থী সমাবেশ হয়, যেখানে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই রায় ঘোষণা করা হয়। হাসপাতালে কাটানো সময়কে সাজা ভোগ হিসেবে গণনা করা হবে না বলে জানান আদালত। 76 বছর বয়সী থাকসিন 2023 সালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে 8 বছরের সাজা পান। পরে রাজকীয় ক্ষমায় তা 1 বছরে নেমে আসে, কিন্তু তিনি কখনো কারাগারে যাননি, বরং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আদালতের এই রায়কে অনেক থাই নাগরিক ন্যায্য মনে করছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এরপর তার বোন ও মেয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে মারা গেছেন অন্তত 6 জন। দোনেস্ক, খার্কিভ ও সুমি অঞ্চলে তীব্র হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। কিয়েভ অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো আক্রমণে ব্ল্যাকআউট ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। পাল্টা আক্রমণে মস্কোর সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে কিয়েভ। হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। চলমান উত্তেজনায় রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। তবে ক্রেমলিনের দাবি, কোনো নিষেধাজ্ঞায় রাশিয়াকে যুদ্ধনীতি থেকে সরাতে পারবে না। মেক্সিকোয় মালবাহী ট্রেন বাস সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 10 জন। আহত হয়েছেন আরও 61 জন। মেক্সিকোর রাজধানীতে সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দোতলা যাত্রীবাহী বাসটি যানজটে ধীরে ধীরে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী একটি মালবাহী ট্রেন এসে ধাক্কা দেয় বাসের মাঝামাঝি অংশে। ধাক্কায় রেললাইন থেকে ছিটকে পড়ে বাসটি। নিহতদের মধ্যে 7 জন নারী ও 3 জন পুরুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ছাদ ভেঙে যাত্রীদের বের করে আনছেন স্থানীয়রা।
অনেকে রাস্তায় গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার নেপালে জেনজিদের ইতিহাস। তরুণদের 2 দিনের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি। প্রেসিডেন্টের বাসভবনে আগুন। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর বন্ধ ঘোষণা। নতুন রাজনৈতিক সংকটে ফ্রান্স 9 মাসের মাথায় আস্থা ভোটে পদচ্যুত সরকার প্রধান। 2 বছরের পঞ্চম প্রধানমন্ত্রী খোঁজে প্রেসিডেন্ট ম্যাক্রো। এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা 1 বছরের কারাদণ্ড। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।